নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। প্রত্যেক শনিবার রাত 10টা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। বন্ধুরা, তোমাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক, রোমহর্ষক, অবিশ্বাস্য ঘটনা, যেটা কেবলমাত্র তোমার অনুভূতিতেই আছে, অন্য কেউ, তোমার সামনে বসে থাকা মানুষটাও অনুভব করতে পারবে না, যেখানে তুমি কোন পরিস্থিতির মধ্যে ছিলে অথবা কি দেখেছো, কি ঘটেছে তোমার সাথে। এমন ঘটনা লিখে পাঠাও, অথবা তোমার প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া, আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া রোমহর্ষক অলৌকিক ঘটনা লিখে পাঠাতে আমাকে মেল করো অবিশ্বাস্য ঘটনা @gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে মেল করো। ওই হোয়াটসঅ্যাপ নম্বরে তো অবশ্যই মেল করা সম্ভব হয় না, আমাকে বাংলায় রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো। আর আমি প্রত্যেক শনিবার তোমার ঘটনাকে এই চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেবো অন্যান্য সকল শ্রোতা বন্ধুদের মাঝখানে। তো বন্ধুরা, দেরি না করে মেল করো। চলে আসছি আজকের ঘটনাতে। আজকের ঘটনা যিনি লিখে পাঠাচ্ছেন তিনি হচ্ছেন ফুলবাগান থেকে ইন্দ্রনীল মিত্র। ইন্দ্রনীল মিত্র লিখছে যে, দিদি, আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। আমি তোমার প্ল্যানচেট ঘটনা শুনে খুব মুগ্ধ হয়েছি, তাই তোমাকে আমি একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। বর্তমান অবস্থায় আমি ফুলবাগানে থাকি না, থাকি বলতে পারো এটি বনগাঁ অঞ্চলে, বনগাঁ শহরে থাকছি, বনগাঁর শহরাঞ্চলে থাকছি, গ্রামের দিকে নয়, একটু আলাদা পরিবেশ। তা বলে এটা নয় দিদি, তোমাকে আমি বনগাঁর কোনো ঘটনা লিখব। আমি তোমাকে আমার ছোটোবেলায় থাকা একটি ঘটনা কলকাতা শহরেরই লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে দিদি পড়ে শুনিও। দিদি, আমি তখন ক্লাস 9-10 পড়ি। আমাদের ফ্ল্যাটটি একজন ওপর তলায় ভাড়া আসে। পরবর্তীকালে তারা ফ্ল্যাটটা শুনেছিলাম কিনে নেবে, কিন্তু শেষকালে কিনে নেয়নি। আমরা থাকতাম 3 তলাতে, 4 তলাটায় হচ্ছে তারা থাকে, যারা নতুন ফ্যামিলি এসছিল, এবং তার ওপর তলায় ছাদ। দিদি, একদিন আমরা ছাদে যাচ্ছি, এমন টাইমে আমার মা ঘরের সমস্ত জিনিস কাছাকাছি বেশি জিনিস কাছাকাছি করলে ছাদে যাওয়ার সময় আমাকেও সঙ্গে করে নিয়ে যেত, মাকে সাহায্য করার জন্য। মা উঁচু উঁচু দড়িগুলোতে নিজের শাড়িগুলো মেলতো, আর সামনের ছোটোখাটো যে জিনিসগুলো থাকতো এই পাঁচিল ঠাচিলের মধ্যে, সেইগুলোতে আমি আমার ছোটোখাটো জামাকাপড়গুলোকে মেলে দিতাম এবং মাকে সাহায্য করতাম। আমরা এসছি এমন একটা সময়, ওপরে কাপড় জামা মেলতে এসছি, পুরো মনে আছে দিদি, রবিবার আমি কাপড় জামা মেলতে গেছি মায়ের সাথে। তো আমাদের ফ্ল্যাটের ঠিক ওপর তলায় এই নতুন নন বেঙ্গলি একটা ফ্যামিলি এসে ভাড়া নিয়েছিল। ঠিক সেই দিনকে ওই কাকিমাও আসে, নতুন বিবাহিত হাজব্যান্ডকে নিয়ে রয়েছে, সেও তার জিনিসপত্র কাছাকাছি করে ছাদে এসছে মেলতে। একদম নন বেঙ্গলিদের যেমন হয়, একটুখানি মেটে সিঁদুর, পরনে একটা ছাপা ধরনের শাড়ি, অরেঞ্জ রঙের, এবং তাদের ওই মেটে সিঁদুর একদম নাক থেকে মাথা পর্যন্ত পুরো টেনে পরা। দেখতে খারাপ নয়, মোটামুটি গায়ের রঙটা ভালোই ফর্সা, কিন্তু খুবই রোগা পাতলা। হাতে ভালো গোছের শাখা পলা নয়, একদম কাঁচের চুড়ি, সবুজ সবুজ এবং লাল সবুজ মেলানো
কাঁচের চুড়ি হাতে রয়েছে। আমার মা যে পাশে কাপড় মেলছে তার আরেক পাশেই উনিও আরেক তারে তিনি কাপড় মেলছেন। ওনার চুড়ির আওয়াজ, ঝনঝনানি আওয়াজ আমাদের কানে আসছিল। আমরা কাপড় মেলতে মেলতে আমার মা আর চোখে চোখে ওনাকে দেখছিল এবং একটু প্রথম থেকেই কথা বলার মতন করে তার সাথে ভাব জমাতে যায় যে তারা কোথা থেকে এসছে, কেমন ব্যাপার, এই নিয়ে জিজ্ঞাসা করে। আমার মায়ের প্রশ্নের উনি শুধু ঘাড় নেড়ে হ্যাঁ হ্যাঁ করেই চলে যায়। তো আমরা প্রথমে বুঝেছিলাম যে কাকিমা খুব একটা বাংলা বোঝেন না, একেবারে বিহারের অঞ্চল থেকে এসছে, অনেকটা ভোজপুরি ভাষা ছাড়া তারা বাংলা পুরোপুরি বোঝে না বলেই হয়তো সব কথায় হ্যাঁ হ্যাঁ করে চলে যায়। আমার মাও অবাক হয়, আমরাও অবাক হই, কিন্তু সময়টা আর পাত্তা দিই না, চলে যাই। এবার মাঝে মধ্যেই আমাদের নিত্যি দেখা হতে থাকে। উনি কখনো দোকানে আসার সময়, যাওয়ার সময়, এটা ওটাতে দেখা হয়। দিদি এইটা ছিল বছরের বেশ কয়েক মাসের ঘটনা। ধীরে ধীরে উনি আমাদের সাথে কথা পুরোপুরি বলতে না পারলেও ওই ছাদে উঠে টুকটাক কথা বলা হতো। উনিও কাপড় মেলতে গেছেন, আমরাও কাপড় মেলতে গেছি, বা কখনো কাপড় শুকিয়ে ওপর থেকে নিচে নিয়ে আসার সময় এরকমভাবে আমাদের প্রায়শই দেখা হতো। কখনো আবার নিচ থেকে কোনো জিনিস নিয়ে হয়তো দোকান করে ফিরছে বা কোথাও বাজারে গেছিল, মার্কেট থেকে ফেরার পথে আমাদের ফ্লোর হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত আমাদের বিল্ডিংয়ে লিফট চালু হয়নি, সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হতো। তো প্রায় দেখা হতো, হয়তো আমরা নামছি, উনি উঠছেন, এরকম করে গোটা বেশ 6টা মাস কাটে। বউটিকে চোখের সামনে দেখি, আগে গ্রাম থেকে উঠে আসার পরে যেরকম গায়ের রং কালো ছিল, একটুখানি যেন সব কিছু পরিষ্কার হতে শুরু করে, বেশ সুন্দর লাগতেও লাগে। হ্যাঁ, তিনি খুব একটা আমাদের সাথে মিশতো না, কথা টথা অতটা বলতো না, যা বলার চেষ্টা করতো ওনার হাজব্যান্ডই বলতো, তার কারণ উনি বাংলাটা বলতে পারতেন এবং বুঝতেন। আমরা ভাবতাম যে উনি পারেন না, তাই বলেই হয়তো বোঝে না। এমন সময় একদিন শোনা গেল তাদের বোনের বিয়ে, মানে এই ভদ্রমহিলার ননদের বিয়ে, এবং তার ননদরা আসে বাড়িতে, কলকাতা থেকে সমস্ত জিনিসের কেনাকাটা হয়, বাড়ি যেন জমজমাট। এবং ওই ভদ্রমহিলাকেও আমরা কিন্তু খুব একটা দেখিনি যে সবাই এসছে বলে বাড়িতে হাসি ঠাট্টা হচ্ছে, উনিও গিয়ে ওদের মধ্যে যোগাযোগ করেছে বা খুব হাসি ঠাট্টায় ডুবে গেছে। হয়তো বাড়ির বউ বলে একটা দূরত্ব ছিল, কিন্তু কর্ম বা গৃহকর্মে ভালো, দারুণ নিপুণা বলা যায়, কোনো কিছুতে অসুবিধা হয় না। এমন সময় শোনা যায় যে ভদ্রমহিলার বেশ ভালো, উনি সন্তান সম্ভবা, খুব ভালো, আমরাও খুশি, সবাই খুশি। এর মধ্যেই বিয়েতে বাড়ি যায়, মানে দেশে যায়। ওখানে গিয়ে বেশ ভালো, মানে 1 মাস বাদেই ফেরার কথা ছিল বিয়ে ঠিয়ে দিয়ে, কিন্তু এবার তিনি ফেরত আসে বিয়ের হয়ে যাওয়ার পরেও, মানে ননদের বিয়ে হয়ে যাওয়ার পরেও মোট 3 মাস কাটিয়ে। আমরা অবাক হয়ে যাই, বাবা এতদিন ধরে গেছে, হতেই পারে বিয়ে বাড়ি একটা গোছানো আছে, অনেক কিছু। আমরা জানতে পারি যখন এখানে আসে যে ওনার শরীর ভালো নেই, তাই ওনাকে ছাদে অত দেখা যায় না। এবং আমাদের স্পষ্ট মনে আছে যে উনি যে সময় গেছিলেন তখন সন্তান সম্ভবা ছিলেন। দেশে গিয়ে কিসের একটা যেন প্রবলেম হয়, ওনার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে, যার জন্য ওনার সন্তানটি
নষ্ট হয়ে গিয়েছিল, সে ভূমিষ্ঠ হয়নি। এবং তাকে আগে যতটা ছাদে বা নানা রকম কাজে আমরা বাইরে যেরকম যাতায়াত করতে দেখতাম, সেরকম তাকে আর দেখতে পেতাম না। আমরা ভাবতাম যে মনের দুঃখ বা কষ্টে হয়তো ঘরেই থাকে, বেরোয় না। একদিন কি বলবো দিদি, আমারই মুখোমুখি। আমি কোচিনে যাব বলে স্কুল থেকে এসে আমি কোনো রকমে নাকে মুখে ভাতটা গুজে ব্যাগ নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছি। দেখি সিঁড়ি দিয়ে একজন বয়স্ক মহিলা, ভালো বয়স্ক মহিলা, একদম যেটা দেখবে দিদি 70-75 বছর বয়স হয়ে যাওয়ার পরে, বা ধরো 90-এর কাছাকাছি বয়স হয়ে গেলে যেমন একজন রোগা পাতলা, কোমর ভেঙে গিয়ে যেমন কুঁজো হয়ে হাঁটে একটা হাতে লাঠি নিয়ে, এমন এক ভদ্রমহিলা উনি সিঁড়ি দিয়ে উঠে আসছে, আর আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। ওই ভদ্রমহিলা আমার দিকে তাকায়, এক ঝলক তাকালো ঘাড় উঁচু করে। আমি দেখলাম তার কপালে, তিনি সধবা মানুষ, নাক থেকে মাথা পর্যন্ত মেটে সিঁদুর তোলা, এবং হাতে লাঠি নিয়ে উঠছে। এবং আমি ওনাকে দেখে সিঁড়িটার পাশ হয়ে গেলাম, যাতে বৃদ্ধ মহিলা ওপরে উঠছেন তাকে সাহায্য করার জন্য আমি তার পাশে ধরে রাখার জায়গাটাকে ছেড়ে দিয়ে, হ্যান্ডস্ট্যান্ডের জায়গাটাকে ছেড়ে দিয়ে আমি নিচে নেমে চলে গেলাম। তিনি আর আমি মুখোমুখি হলাম। আমি ভাবলাম ওই ওপরতলার ফ্ল্যাটে হয়তো এই ঠাকুমা এসছেন ওনাদের দেশ থেকে ওনার বউকে দেখাশোনা করার জন্য, বা ওই কাকুর মা এসছেন। আমি অতটা পাত্তা দিইনি, সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে যাই। এবার এই ঘটনার বেশ কয়েকদিন কেটে যায়। আমি আর বাড়িতে কাউকে কোনো কিছু জানাইনি, আমরা জানি ওপরতলায় কেউ এসছে। একদিনকে আমার মা ছাদে গেছে, জামা কাপড় যেমন বলেইছি, সেদিন মা গেছিল ছাদটা পরিষ্কার করতে। অনেক দিন ছাদ পরিষ্কার হয়নি। আমাদের ফ্ল্যাটে যারা যারা আমরা থাকি, আমাদেরকে না মাসে পালা দিয়ে ছাদ পরিষ্কার করতে হয়। ছাদ পরিষ্কার করা মানে এটা নয় যে ঘষে মেজে পরিষ্কার করা, ঝাড় দিতে হয়। সেটা মাসের হয়তো প্রথম সপ্তাহের প্রথম সোমবার কি রবিবার আমাদের একদম একতলায় যারা থাকে তারা ঝাড় দেয়, তারপরে সপ্তাহে এরকম করে, মানে সেকেন্ড ফ্লোরে যারা আছে এরকম করে আমাদের পালা পড়ে। তো আমার মা একদিনকে ছাদে ঝাড় লাগাচ্ছে, আর ঠিক সেই সময় একজন বয়স্ক মহিলা, তিনি খুনখুন করতে করতে তার সায়া, কিছু শাড়ির নাইটি এইগুলোকে নিয়ে আসে ওপরে মেলতে। আমার মা তাকে দেখে কথা বলতে যায় যে আপনি ওপরে ফ্ল্যাটে এসছেন। উনি ইশারায় ঠিক একই রকমভাবে উত্তর দেয় যে হ্যাঁ, যেন মনে হলো সেই একই রকম, যেমন বাংলা ভাষাটা বোঝে না সেই বউ আগে যখন এসছিল নতুন ফ্ল্যাটে আসার পর যেরকম, ঠিক এরকম করেই যেন উত্তর দেয়। তার ঘাড়টা ক্রমশ নড়ছে, একজন একদম বয়স্ক মহিলা। এবং দেখে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার বাড়ির ওই ছেলের বউ একজন ছিল, তাকে দেখি না কেন? দেখি ক্রমশ তিনি যেন কেমন অপ্রস্তুতে পড়ে গেল। বুঝলাম কথাটা তো অত বলতে পারে না বলে তিনি উত্তরটা ঠিক মতন দিতে পারল না, যেন এড়িয়ে গেল। আমার মা আর কোনো বেশি প্রশ্ন না করে নিজের মতন নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, আর ভদ্রমহিলা ওপর থেকে নিচে নেমে যায়। ঠিক একদিন কি এই ঘটনা চলে যাওয়ার পর মা বাড়িতে এসে আমার ঠাকুমার সাথে কথাটা শেয়ার করছিল যে ওদের বাড়িতে নতুন কেউ এসছে, কিন্তু কে জানি কেন আমি তো ওই বউটাকে দেখতে পাই না, তাই জিজ্ঞাসা করলাম কেমন আছে ওর শরীর, কোনো উত্তর দিল না, কেমন যেন। এমনই সময় আমার ঠাকুমার শরীর খারাপ করে, শরীরটা খুবই খারাপ করে, হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। আমরা ঠাকুমাকে নিয়ে সকলে মিলে
হসপিটাল নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হই। হসপিটাল না, মানে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হই। আমি, আমার বাবা নিচে আসে গাড়ি নিয়ে এবং মা, আমি ঠাকুমাকে ধরে নিচে নামানোর জন্য যাচ্ছি। ঠিক সেদিনকে ওই ঠাকুমাকে দেখি ওপরে আসতে। আমরা কেউ কোনো কিছু কথা না বলে আমার ঠাকুমাকে ধরে আমরা ডাক্তারখানায় যাওয়ার জন্য ব্যস্ত হই এবং আমার মা আমাদেরকে, ওই ঠাকুমা মুখের দিকে তাকিয়ে থাকে। ওই যন্ত্রণা বা পেটে ব্যথার মধ্যেও আমার ঠাকুমা যখন সিঁড়ি দিয়ে নামছিল, আমার ঠাকুমা ওই ঠাকুমাকে দেখে চিনে ফেলে। ঠাকুমা প্রথমে কিছু বলেনি এবং ডাক্তারখানায় যাই, ঠাকুমাকে ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমানো হয়। গ্যাস প্রচণ্ড বেড়ে গেছিলো বলে সেদিনকে ব্যথা বেড়েছিল আমার ঠাকুমার। তো ঠাকুমা যখন ওপরে আসে, এই ঘটনা 2 দিন বাদে ঠাকুমা হঠাৎ আমার মাকে বলে একটা জিনিস লক্ষ্য করেছো? ওই বুড়িটা কিন্তু অন্য কেউ নয়, ওই বুড়িটা কিন্তু ওই বাড়ির বউটাই। আমরা দুজনেই অবাক হয়ে যাই, ঠাকুমা এটা কী বলছে? বলে হ্যাঁ, এ ওই ঠাকুমাই। বলে ঠাকুমা কি করে হয়ে যেতে পারে, একজন একদম ইয়াং মানুষ? বলে না, এটা উনি। দিদি তুমি বিশ্বাস করবে না, আমার মায়ের দুজনেরই হঠাৎ করে ঘাম দিতে শুরু করে। যে ভদ্রমহিলাকে আমরা দেখছি, একদম ইয়াং ভদ্রমহিলা, এখান থেকে বিহার যাওয়ার পর এমন কি ঘটলো 3 মাসের মধ্যে একদম 90 বছরের খুনখুনে ভদ্রমহিলাতে পরিণত হবে? আমরা প্রথমে আমার যে ঠাকুমা ছিল তার ঘটনা, তার কথা শুনে এটাকে বিশ্বাস করতে ইচ্ছা করছিল না। ঠাকুমা সচরাচর ছাদে যায় না। বলে চলো কালকে যাবে যখন দেখব, উনি যদি ওপরে আসেন আমি তোমাকে প্রমাণ করে দেবো ওটা উনি। তার কারণ সিঁদুর পরা, চলা, শাড়ি পরা সমস্ত কিছু এক। আর যদি ওপর তলায় 2টো মানুষও থেকে থাকে তাহলে তো গলার আওয়াজ পাওয়া যাবে কথাবার্তায়। এটা ওই ভদ্রমহিলাই। সেদিনকে এইরকমভাবে ঠাকুমা ওপরে তলায় গিয়ে দাঁড়িয়ে আছে এবং মা আমি অপেক্ষায় আছি, যদি ওই ঠাকুমা যখন উঠবে আমরা ভালো করে দেখব, লক্ষ্য করব। সেদিনকে ঠাকুমা আর উপরে আসে না। আমরা আমাদের মতন করে নিচে নেমে আসি, আমাদের কাজ করি, সমস্ত কিছু কমপ্লিট হয় এবং আমরা ভুলেও যাই। রাত্রি 8টা নাগাদ বাড়িতে দেখি প্রচুর ডাক্তার আসে এবং পুলিশও আসে, অনেক কিছু রকম ব্যবস্থা হয়। ওই ঠাকুমা নাকি হার্ট ফেল করেছে। কি করে হার্ট ফেল করেছে জানি না, হয়তো ভুগছিল, কি হয়েছে। ওনার দেহটাকে নিচে নামিয়ে নিয়ে যায় দিদি। সমস্ত কিছুর মাঝখান থেকে একটা ওপর ফ্ল্যাটে এরকম হয়েছে, তাদের মানে কি বলবো তোমাকে, ওদের গ্রাম থেকেও লোকজন আসার ব্যবস্থা করা হয় এবং আসে, তাকে গায়ে আগুন দেওয়া হয়। ওদের অনেক রকম নিয়ম, সেসব নিয়ম টিয়ম সব পালন করা হয়। আমরা 3 জনে খুব অবাক হয়ে যাই এবং কাজের দিনকে আমরা তাদেরকে বলি ইনি কে ছিল? সত্যিকারেই ঠিক বলল, আমার ঠাকুমার কথা ঠিক হলো, ইনি ওনার ওয়াইফ। বলছে বিয়ে বাড়িতে যাওয়ার পর তারা ভালোই ছিল, বিয়েটা এমন কিছু খারাপভাবে কাটেনি। বিয়ের রাতে এই ভদ্রমহিলা কোথাও বাথরুম করতে বসেছিল। অত সুন্দর সাজগোজ, বুঝতেই পারছো দিদি, গ্রামের এরিয়া, কোনো কিছু ধরেছিল যেটা তার রক্তমাংসে এমন করে মিশে গিয়েছিল তার সন্তানকে বাঁচাতে পারেনি। এবং ওরা অনেক রকমভাবে 3 মাস ধরে গুনতুক করে অনেক গুণিনের কাছে এনাকে দেখিয়েছিল, কিন্তু কিছু করে উঠতে পারছিল না। ক্রমশ তার জীবনী শক্তিটাকে নষ্ট করে দিচ্ছিল এবং ওখানে বলেই ছিল একে নিয়ে যাও, একে কখনো এর ভেতর থেকে তাকে সরানো যাবে না।
শোনা গেছে ওনার মধ্যে একটা রক্তচোষা পিশাচিনী জায়গা করেছিল, যে ওই প্রথমে তার সন্তানকে খেয়ে নেয় এবং তার পরবর্তী এনার যৌবন জীবনী শক্তিকে সম্পূর্ণভাবে শেষ করে দেয় এবং শেষ পর্যন্ত দিদি তাকে মারা যেতে দেখি। এই ছিল দিদি আমার নিজের চোখের সামনে দেখা 3 মাসের ভেতর একদম ইয়াং মানুষ, একদম যাকে বলা যায় 22-23 বছর বয়সী একটা বউকে একদমই 99 বছর বা 90 বছর বয়সী বুড়িতে পরিণত হতে দেখেছি। একদম হাতে লাঠি ধরা, খুনখুনে, ঘাড়টা কাঁপছে। এটা কখনো কি সম্ভব হয়? কিন্তু আমি আমার চোখের সামনে দেখেছি। তার পরবর্তী দিদি ওই ফ্ল্যাটটা ওই ভদ্রলোক ছেড়ে চলে যায়। তারপরে ওই ফ্ল্যাটে অন্য একজন আসে, তারা থাকে এবং তারা এই ফ্ল্যাটটাকে কিনে নেয়। এরকম ধরনের ঘটনা আর ঘটেনি আমাদের বিল্ডিংয়ে। এটা আমার কাছে একটা অলৌকিক ঘটনা, তাই তোমার কাছে লিখে পাঠালাম। আশা করছি এই অবিশ্বাস্যকর ঘটনাটি আমি, আমার মা এবং আমার ঠাকুমা সাক্ষী ছিলাম এবং আমার বাবা, আমার ফ্যামিলির লোক সাক্ষী ছিল এবং ওই ফ্ল্যাটে আরও লোক যারা ছিল তারাও সাক্ষী ছিল। এই মুহূর্তে দিদি আমি বনগাঁয় আছি, এমনও কোনো আমি ভূতের কোনো কিছু দেখিনি, কিন্তু তোমার কাছে এটি লিখে পাঠালাম। নমস্কার বন্ধুরা, এটা একেবারেই আলাদা ধরনের ঘটনা। ভালো লাগলো, একদম আলাদা ঘটনা। তোমরা এই ইন্দ্রনীলের মতন ঘটনা লিখে পাঠাও, যে ঘটনা নিয়ে আবার ফেরত আসবো সামনের শনিবার ঠিক রাত 10টায়। আজ এইটুকু পর্যন্ত। নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু